আপনার এলাকার যে এমএলএ আছে, আপনার এলাকার যিনি এমপি আছেন, এমপির নাম কি? একবার জিজ্ঞাসা করে নেবেন যিনি এমপি আছেন, হ্যাঁ আমাদের মসজিদটা এখনো সুরক্ষিত আছে, মাদ্রাসাটা এখনো সুরক্ষিত আছে, ঈদগাহটা এখনো সুরক্ষিত আছে। এটা কার অবদান? একবার আবু তাহের খান সাহেবকে জিজ্ঞাসা করে নেবেন, উনি উত্তর হয়তো সঠিক দেবে না, তাও বলে যাচ্ছি এই মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান, ওয়াকফ সম্পত্তি এখনো যে আপনাদের হাতে আছে, এই নওশাদ সিদ্দিকীদের মতো কোটি কয়েক মানুষের করা মামলাতে। আর মমতা ব্যানার্জি, কোন অভিষেক ব্যানার্জি, কোন আবু তাহের খান সাহেব কিন্তু মামলা করেনি। তাই আগামী দিন আসছে, মাদ্রাসা মসজিদকে বাঁচাতে গেলে কোন মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির হাতকে শক্ত করা প্রয়োজন নাই। আপনারা নিজেদের হাতকে হাতে হাত মিলিয়ে আগে হাত শক্ত হয়ে দাঁড়ান। 24 ঘন্টা লাগবে না, উড়িষ্যায় বাঙালিদের উপর অত্যাচার বন্ধ হয়ে যাবে। 24টা ঘন্টা লাগবে নাকি? আমার রাজ্যের মুখ্যমন্ত্রী বা আমার রাজ্যের চিফ সেক্রেটারি উড়িষ্যার চিফ সেক্রেটারিকে কি বলবে? একটাই কথা, আমার ওখানে 20,000 আছে। কত? 20,000 বাঙালি উড়িষ্যাতে কাজ করে। আমার 20,000 আছে, সহ্য করতে পারছো না, আমি নিয়ে চলে আসবো। তোমার এখানে কম করে 3 লাখ আছে, আর অত্যাচার হবে, আর অত্যাচার হবে। কিন্তু মার খাচ্ছে কে? দলিতের ছেলে, মার খাচ্ছে কে? মুসলমানের ছেলে, মার খাচ্ছে কে? আদিবাসীর ছেলে, মার খাচ্ছে কে? পিছড়ে বর্গের মানুষের ছেলে। ওই জন্য মজা নিচ্ছে মমতা ব্যানার্জি। তাহলে আমরা যখন ওয়াকফ নিয়ে আন্দোলন করতে নেমেছিলাম, মমতা ব্যানার্জি তখন বলেছিল দিল্লির বিষয় দিল্লিতে গিয়ে বোঝো। সামনে 2026 বিধানসভা নির্বাচন আসছে, যখন ভোট চাইতে আসবে, আমরা আমার বাড়ির সামনে কাগজে লিখে মেরে দেব যে ওয়াকফ, মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ বাঁচানোর জন্য আপনারা আমাকে দিল্লি যাওয়ার কথা বলেছেন, ভোটটাও আপনারা দিল্লিতে গিয়ে দেবেন। আর আমরা নওশাদ সিদ্দিকী বাংলাদেশের দীপু দাসকে কেন খুন করেছে সেই জন্য আমরা চিৎকার করছি। আমাদের মালদার আফরাজুলকে কেন খুন করেছে সেই জন্য আমরা চিৎকার করছি। আমরা সোমনাথ দেবনাথ মহারাষ্ট্রে তাকে খুন করেছিল পরিযায়ী শ্রমিক, তার হয়েও যেমন আমরা সওয়াল করছি। আমরা সাবির মল্লিক হরিয়ানাতে তাকে খুন করেছিল, তার হয়ে আমরা সওয়াল করছি। এক্ষেত্রে শুভেন্দু বাবু বিজেপির সাথে নওশাদ সিদ্দিকী আর আইএসএফ এর ডিফারেন্স। ইভেন গত 2.5 বছর আগে পুলিশ কাস্টাডিতে বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্টের আন্ডারে পুলিশ কাস্টাডি, জেল কাস্টাডি মিলে এক সপ্তাহে 4 জন মুসলমান ছেলে মারা গিয়েছিল। বাংলায় কথা বললে আক্রমণ নেমে আসছে, এইটার সমাধান করবে কে? আবার বলবো, আপনি ভুল করেছেন। মুখ্যমন্ত্রী সর্বশেষে বলছি, সব থেকে বড় ভুল হয়েছে, ভুল মুখ্যমন্ত্রীকে ওই চেয়ারে বসানো। আপনার ভোট না হলে মুখ্যমন্ত্রী চেয়ারে বসতে পারতো না। তবে তো সরে যান না, পেছনে অসুবিধা হচ্ছে। যারা থেকে সরে যান না, পিছনে অসুবিধা, যারা বসে আছে তারা অসুবিধা আছে। আপনারা বসুন, বসে দেখে আছেন। আপনি ভুল মুখ্যমন্ত্রীকে করেছেন, তাহলে আপনাদের যে সমস্যা সমাধান হয়ে যাবে। 24 ঘন্টা লাগবে না, উড়িষ্যায় বাঙালিদের উপর অত্যাচার বন্ধ হয়ে যাবে। 24টা ঘন্টা লাগবে নাকি? আমার রাজ্যের মুখ্যমন্ত্রী বা আমার রাজ্যের চিফ সেক্রেটারি উড়িষ্যার চিফ সেক্রেটারিকে কি বলবে? একটাই কথা, আমার ওখানে 20,000 আছে। কত? 20,000 বাঙালি উড়িষ্যাতে কাজ করে। আমার 20,000 আছে, সহ্য করতে পারছো না, আমি নিয়ে চলে আসবো। তোমার এখানে কম করে 3 লাখ আছে, আর অত্যাচার হবে, আর অত্যাচার হবে। কিন্তু মার খাচ্ছে কে? দলিতের ছেলে, মার খাচ্ছে কে? মুসলমানের ছেলে, মার খাচ্ছে কে? আদিবাসীর ছেলে, মার খাচ্ছে কে? পিছড়ে বর্গের মানুষের ছেলে। ওই জন্য মজা নিচ্ছে মমতা ব্যানার্জি। কাটা যাবে না, যদি কাটে হাতে একটা সার্টিফিকেট আছে তো, 2টো ফর্ম দিয়েছিল তো, 2টো ফর্ম দিয়েছিল, একটা বাড়িতে আছে তো, ওটা জব্দ করে রাখুন। এবার দেখুন, যদি আপনার নাম কাটার চেষ্টা করে, মাস্টার সাহেব যদি আপনার সঠিক উত্তরপত্রকে নিয়ে শূন্য দেয়, মাস্টার সাহেবের বিরুদ্ধে মাঠে ময়দানে লড়াই করবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়। আর মাস্টার সাহেবের বিরুদ্ধে দিল্লিগামী আমি ফ্লাইট করবো, সুপ্রিম কোর্টে আপনাদের জন্য মামলা করবো। আপনারা নিশ্চিন্ত থাকুন। রানীনগরের একটা মানুষ
যে আমার হিন্দু হতে পারে, আমার মুসলমান হতে পারে, আমার দলিত হতে পারে, আমার আদিবাসী হতে পারে, ইভেন দাঁড়িয়ে যদি কোনো তৃণমূলের হাটকো সমর্থক বা কর্মী কারো নাম যদি বাদ যায়, তার পাশে তার দল দাঁড়াক আর নাই দাঁড়াক, নওশাদ সিদ্দিকী দাঁড়াবে, আইএসএফ দাঁড়াবে, খাম চিহ্ন দাঁড়াবে, তার হয়ে আইনি লড়াই করবে। আপনারা ভয় করবেন না। আপনাদের কাজ কি হবে? কি করা? আমাদের নেতৃত্বদের কাছে আপনার বিষয়টাকে পৌঁছে দেওয়া, ওরা আমাদের কাছে পৌঁছাবে। আপনাদের আমার বড় ভাইজান পিতাদা আব্বাস সিদ্দিকী অলরেডি বলে দিয়েছে কি, একজন যদি নাম বাদ যায় তার হয়ে সুপ্রিম কোর্টে মামলা করার কথা বলেছে। আপনারা ভয় পাবেন না, ভয় দেখানো আতঙ্কের পরিবেশ করতে যাবে না। তা বন্ধুরা, কি হয়েছে? সত্যি ওনার অনেকটাই সমস্যা হচ্ছে। আমি এই বিষয়টাকে বলবো, একবার শুনলাম তো, একবার শুনেছি তো, ঠিক আছে। তাহলে আমরা যখন ওয়াকফ নিয়ে আন্দোলন করতে নেমেছিলাম, মমতা ব্যানার্জি তখন বলেছিল দিল্লির বিষয় দিল্লিতে গিয়ে বোঝো। সামনে 2026 বিধানসভা নির্বাচন আসছে, যখন ভোট চাইতে আসবে, আমরা আমার বাড়ির সামনে কাগজে লিখে মেরে দেব যে ওয়াকফ মাদ্রাসা মসজিদ ঈদগাহ বাঁচানোর জন্য আপনারা আমাকে দিল্লি যাওয়ার কথা বলেছেন, ভোটটাও আপনারা দিল্লিতে গিয়ে দেবেন। আর একটা ওয়াদা আমার সাথে করতে হবে। আগে শুনে নিন ওয়াদা। আমি এটা করাবো না যে আমাদের পার্টিকে আপনি ভোট দিলে কথা আমি ওয়াদা করাবো না, কিন্তু একটা ওয়াদা করবো আজকে একসাথে, যে আমার মাদ্রাসা মসজিদ ঈদগাহকে বিজেপি কেড়ে নিতে চাইছে, আর এই বিজেপি কে মমতা ব্যানার্জি কারার সুযোগ দিচ্ছে, তাহলে আমরা আগামী নির্বাচনে বিজেপি কে ভোট দেওয়ার প্রশ্নই আসে না আমাদের। তৃণমূলকে আমরা ভোট দেবো না, এই ওয়াদা করবেন আমার সাথে? হাত তুলে রাখুন, হাত তুলে রাখুন, যেগুলো প্রতিবাদ করছে, ঠিক তেমনি আমাদের দেশের যারা সংখ্যালঘু তাদেরকেও কলকাতা ব্রিগেডের যখন প্র্যাকটিস বিক্রি করার সময় যারা হিন্দু উত্তবাদী তারা যখন তাদেরকে মারধর করে তখন তাদেরকে স্বাগত জানাচ্ছে। তো এটা কি বলবেন ডবল স্ট্যান্ডার্ড? বলছে এটা হিপোক্রেসি। সংখ্যালঘু বাংলাদেশে আক্রমণ হলে, ভিন্ন রাজ্যে আক্রমণ হলে কাঁদছেন, চোখ দিয়ে পানি পার করছেন। আর আমার রাজ্যে, আমার দেশে সংখ্যালঘু আক্রান্ত হলে, সংখ্যালঘুকে ধর্ষণ করা হলে তাকে জামিন করিয়ে নিয়ে এসে বেল করিয়ে নিয়ে এসে তাকে মালা পরানো হচ্ছে। এটা হিপোক্রেসি ছাড়া আর কিছু না। আর আমরা নওশাদ সিদ্দিকী বাংলাদেশের দীপু দাসকে কেন খুন করেছে সেই জন্য আমরা চিৎকার করছি। আমাদের মালদার আফরাজুলকে কেন খুন করেছে সেই জন্য আমরা চিৎকার করছি। আমরা সোমনাথ দেবনাথ মহারাষ্ট্রে তাকে খুন করেছিল পরিযায়ী শ্রমিক, তার হয়েও যেমন আমরা সওয়াল করছি। আমরা সাবির মল্লিক হরিয়ানাতে তাকে খুন করেছিল, তার হয়ে আমরা সওয়াল করছি। এক্ষেত্রে শুভেন্দু বাবু বিজেপির সাথে নওশাদ সিদ্দিকী আর আইএসএফ এর ডিফারেন্স। দেখুন, আমরা রাজনীতির ময়দানে এসেছি, সবসময় কোনো না কোনো সমস্যা বলবেন বা প্রতিবন্ধকতা এর থেকে বলবেন, প্রোটেস্ট বলবেন, সবার সম্মুখীন হতে হবে। এই মানসিক প্রস্তুতি নিয়ে এসেছে। আমরা মূল্যবোধের রাজনীতিতে এসেছি, সমাজ ব্যবস্থা পরিবর্তনের রাজনীতিতে এসেছি। আমরা মানুষের কাছে অ্যাপিল করব, নতুন দল করলে আমার রাগ নাই, ক্লিয়ার করে দিই, যে কেউ নতুন দল করতে পারে। কারণ হিসাবে আমি বলছি, এই রাগ নাই বলে কেটে ছেড়ে দেবেন না, অনুরোধ করছি। আমি কারণটা বলছি, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে যান, গেলে দেখতে পাবেন সারা ভারতবর্ষে রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টির সংখ্যা 2200 থেকে 2500। তখন সারা ভারত, তাহলে আমাদের দেশ সেই জায়গা আপনাকে আমাকে দিয়েছে। আমি চাইলে নতুন পার্টিও তৈরি করতে পারি। এবার মানুষের কাছে যাবে, অনেক পার্টি আছে, সিপিএম, আইএসএফ, কংগ্রেস, তৃণমূল, বিজেপি, হুমায়ুন বাবু, আরো দল আছে। মানুষের কাছে যাবে, মানুষ যাকে মনে করবে যে এই পার্টিটাকে ভোট দিলে আমার ভালো একটা মুখ্যমন্ত্রী তৈরি হবে, এই পার্টিটাকে ভোট দিলে একটা লেবার মিনিস্টার তৈরি হবে, যে লেবার মিনিস্টার পরিযায়ী শ্রমিকদের দেখভাল করবে বা আমার রাজ্যের শ্রমিকদের দেখভাল করবে, একটা এগ্রিকালচার মিনিস্টার তৈরি করবে কৃষকদের যে আর্থিক দুরবস্থা অনটনকে দূর করবে, স্বামীনাথন কমিশনের সুপারিশগুলো বাস্তবায়ন করবে, উৎপাদিত ফসলের C+2+50% যে ফর্মুলাতে বিক্রি করার নিদান দেবে। সেই হচ্ছে ব্যাপার। সার্টিফিকেট আপনার হাতে থাকবে, আপনি অফিসে কোটায় ফর্ম ফিল আপ করবেন, সব করবেন, আপনার নাম। তার প্রমাণ হচ্ছে উচ্চ শিক্ষায় যে সংরক্ষণ আছে, হায়ার এডুকেশনের যে সংরক্ষণ আছে,
আপনি অ্যাপ্লাই করবেন, ফিস কাটবেন, সব করবেন, যখন লিস্টে নাম আসবে দেখবেন আপনার নাম আসবে না। আর মমতা ব্যানার্জি কি বলবে, আমি তো ওবিসি সংরক্ষণ মুসলমানদের দিয়েছি, লাভ কি হবে ভাই? ঠিক কেমন করেছে জানেন? মাদ্রাসাগুলোতে গিয়ে একটু খোঁজ নিয়ে দেখুন, সব চুনের নীল সাদা রং করে দিয়েছে। মাদ্রাসায় ঢুকে দেখুন, বাইরে নীল সাদা রং, ক্লাসরুমের মধ্যে গিয়ে দেখুন চক ডাস্টারের অবস্থা খারাপ। ক্লাসরুমের মধ্যে গিয়ে দেখুন ছাত্ররা বসে আছে, টিচার নাই। একটু দু কদম এগিয়ে যান, বাথরুমে গিয়ে দেখুন বাথরুম করার যোগ্য নয়, কিন্তু বাইরে নীল সাদা রং করে দিয়েছে। আপনি যখন রানীনগরের উপর দিয়ে যাচ্ছেন, দমকলের উপর দিয়ে যাচ্ছে, আরে মাদ্রাসাটা কত চকচক করছে দেখেছো? দিদি কত ভালো কাজ করেছে, কিন্তু দিদি শুধুমাত্র রং করেছে, আসল শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়েছে। একইভাবে দিদি আপনার হাতে ওবিসি সার্টিফিকেট দিয়েছে, ওই সার্টিফিকেট পুড়িয়ে চা খাওয়া আর ছিঁড়ে ফেলে দেওয়া আর বাড়িতে রাখা একই ব্যাপার হচ্ছে। এবার আপনারা বলুন, এটা থেকে যদি পরিত্রাণ পেতে চাই, ডিসিডব্লিউ ডিপার্টমেন্ট ব্যাকওয়ার্ড ক্লাস যিনি আছে সেই দপ্তরের মন্ত্রীকে আমাকে চেঞ্জ করতে হবে। ভাই কবে চেঞ্জ করবেন? 2026-এ। যদি ইচ্ছা হয় চেঞ্জ করা দরকার তাহলে করবেন। মুর্শিদাবাদের মানুষের আপনাদের জানিয়ে রাখতে চাই, আপনাদের বলতে চাই যে প্রথম পয়েন্ট আছে এখানে ওয়াকফ সংশোধনী আইন 2025 বাতিল করতে হবে। এই লড়াই কিন্তু আমাদের থামলে হবে না, এটুকু মাথায় রাখুন। আপনার এলাকার যে এমএলএ আছে, আপনার এলাকার যিনি এমপি আছেন, এমপির নাম কি? একবার জিজ্ঞাসা করে নেবেন যিনি এমপি আছেন, হ্যাঁ আমাদের মসজিদটা এখনো সুরক্ষিত আছে, মাদ্রাসাটা এখনো সুরক্ষিত আছে, ঈদগাহটা এখনো সুরক্ষিত আছে, এটা কার অবদান? একবার আবু তাহের খান সাহেবকে জিজ্ঞাসা করে নেবেন, উনি উত্তর হয়তো সঠিক দেবে না, তাও বলে যাচ্ছি এই মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান, ওয়াকফ সম্পত্তি এখনো যে আপনাদের হাতে আছে, এই নওশাদ সিদ্দিকীদের মতো কোটি কয়েক মানুষের করা মামলাতে। আর মমতা ব্যানার্জি, কোন অভিষেক ব্যানার্জি, কোন আবু তাহের খান সাহেব কিন্তু মামলা করেনি। তাই আগামী দিন আসছে, মাদ্রাসা মসজিদকে বাঁচাতে গেলে কোন মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির হাতকে শক্ত করা প্রয়োজন নাই। আপনারা নিজেদের হাতকে হাতে হাত মিলিয়ে আগে হাত শক্ত হয়ে দাঁড়ান। মাতঙ্গিরি হাজিরা, পৃথিবীতে মধ্যদার, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ থেকে শুরু করে গান্ধীজি, নেতাজি, মৌলানা আকরাম খাঁ সাহেব থেকে শুরু করে হোসেন আহমদ মাদানী সাহেব থেকে শুরু করে আপনার আমার পূর্বপুরুষেরা লড়াই সংগ্রাম করে, কেউ জীবন দিয়ে, কেউ অর্থ দিয়ে, কেউ সময় দিয়ে ব্রিটিশ মুক্ত ভারত তৈরি করলো। তারপরে বাবা সাহেব আম্বেদকরের নেতৃত্বে 2 বছর 11 মাস 18 দিন অক্লান্ত পরিশ্রম করার পরে আপনার আমার হাতে একটা দেশ কিভাবে চলবে কিতাব বই তুলে দেওয়া হলো, গাইডলাইন তুলে দেওয়া হলো, যেটা 1950 সালে আমার দেশ অ্যাডাপ্ট করলো, তার নাম হচ্ছে সংবিধান। সেই সংবিধানের যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি, এক একটা অনুচ্ছেদকে, এক একটা সেকশন, এক একটা ধারাকে, আর্টিকেলকে যদি আমরা মান্যতা দিয়ে চলি, আমাদের সামনে কেউ পেরে উঠতে পারবে না, আমাদেরকে কেউ আটকাতে পারবে না। সংবিধানকে সামনে রেখে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জাজেস কোর্ট, সংবিধানকে সামনে রেখে ট্রাইব্যুনাল তৈরি হয়েছে। সংবিধানকে সামনে রেখে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী সবটাই তৈরি হয়েছে। সংবিধানকে সামনে রেখে আপনার আমার ভোটদানের স্বাধীনতা হয়েছে। এই যে ভাই বলছিলেন পুলিশি অত্যাচার, একটু আমি শুনিয়ে দিতে চাই। 2025 সালের 6ই নভেম্বর সুপ্রিম কোর্টে একটা জাজমেন্ট এসেছে অবজারভেশনকে, একটা বিষয়কে রেখে, যে পুলিশ কাকে কখন কিভাবে অ্যারেস্ট করবে। সেই জাজমেন্টে বলা হচ্ছে আপনাকে গ্রেফতার করলে লিখিত দিতে হবে গ্রেফতারের কারণ। কি করতে হবে? লিখিত দিতে হবে গ্রেফতারের কারণ।
কোর্টে প্রডিউস করার 2 ঘন্টা পূর্বে হলে আপনাকে সেই কাগজ বুঝিয়ে দিতে হবে। কিন্তু আজকে আপনাকে বলুন, রাতের অন্ধকারে আপনার বাড়ি মহিলা সদস্য থাকার ফলে রাতের অন্ধকারে আপনার বাড়ি এসে তাণ্ডব চালিয়ে কাউকে তুলে নিয়ে চলে গেল। কি আপনি বিরোধী দল করেন, আপনি অন্যায়ের প্রতিবাদ করেছেন, বা আপনি XYZ করেছেন। কিন্তু আমরা যতটুকু জানি, পুলিশ কোড অনুযায়ী যদি রাতের অন্ধকারে রাত্রে যদি কোনো বাড়িতে যায় বা দিনের আলোতে কোনো বাড়ির মধ্যে যদি প্রবেশ করে, মহিলা পুলিশকে সাথে নিয়ে প্রবেশ করতে হবে। এটা আজকাল আর দেখাই যায় না। অন্যায় কাজ করছে, এই অন্যায় কাজ করলে কি করবেন? আইন হাতে তুলে নেবেন? একদম না, এর বিরুদ্ধে আটকাতে হবে। সেই জন্য এই অন্যায় কাজ না হয়, আপনি ভোট দিয়ে পুলিশের যিনি ডিজিপি, ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ, পুলিশের যিনি সর্বোচ্চ কর্তা, তার মাথায় একজনকে বসিয়ে দিয়েছেন। তার নামটা হচ্ছে পুলিশ মন্ত্রী। পুলিশ মন্ত্রী আমাদের লোক, মানে ভোটারের লোক। সে নজর রাখবে তার আন্ডারে পুলিশগুলো সঠিক কাজ করছে কি ভুল কাজ করছে। পুলিশ মন্ত্রী সব সময় সজাগ থাকবে, পুলিশ ঠিক কাজ করছে কি ভুল কাজ করছে। পুলিশ যদি ভুল করে, আমরা অভিযোগ দেব পুলিশের বিরুদ্ধে। ওসি যদি ভুল করে, এসপি থেকে ডিজিপি এবং পুলিশ মন্ত্রীর কাছে। পুলিশ মন্ত্রীর কাজ হবে ওটাকে ভেরিফাই করা।